হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির অষ্টম পর্বের একটা ভিডিও আনছি। সেখানে থাকছে হচ্ছে গিয়ে ব্যাটারির ইএমএফ, লস্ট ভোল্ট, টার্মিনাল ভোল্টেজ, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো। লস্ট ভোল্ট, অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স, এক্সটার্নাল রেজিস্ট্যান্স কি, তাদের ইকুয়েশন কি, তার উপরে একটা দুটো নিউমেরিক্যাল প্রবলেম। ভিডিওটা খুব ছোট, মনোযোগ দিয়ে দেখো, এইচএসে প্রায় সময় কোশ্চেন আসে। তো ফার্স্ট যেটা আলোচনা করব যে তড়িৎ কোষ, তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ কি। তড়িৎ কোষ, তড়িৎ কোষের তড়িৎচালক বল এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি। তড়িৎ কোষ হচ্ছে কি এমন একটা ব্যবস্থা, তড়িৎ কোষ হচ্ছে কি এমন একটা ব্যবস্থা যেই ব্যবস্থা ভিতরে কি হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ শক্তি সৃষ্টি হয় এবং সেই তড়িৎ শক্তি এক্সটার্নাল যে সার্কিট থাকে সেখানে খরচা হয়। কখনো এখানে একটা ছোট ফ্যান থাকতে পারে, এখানে একটা লাইট থাকতে পারে। তাহলে শক্তির উৎস কিন্তু হচ্ছে ব্যাটারি। তাহলে এখানে শক্তি সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয় ইন্টারনাল সার্কিট। আর এর বাইরের যে অংশটা থাকে যেখানে আমরা আলটিমেটলি ইলেকট্রিসিটিকে ইউজ করছি সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সার্কিট। ইন্টারনাল সার্কিট কি কি নিয়ে তৈরি, যদি খুব ভালোভাবে ভাবা যায় তো ক্যাথোড, অ্যানোড, আর ওর ভিতরে কি কি টার্ম আমরা পেয়ে থাকি, ওর ভিতরে আমরা টার্ম পেয়ে থাকবো হচ্ছে যেমন ইন্টারনাল কারেন্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইএমএফ। তাহলে ইন্টারনাল সার্কিটের ভিতরে আমরা পাবো হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক বল। এখন প্রশ্ন হচ্ছে তড়িৎচালক বল কি। এই সার্কিটের এই যে ইন্টারনাল যে সার্কিট আছে তার ভিতরে যে ক্যাথোড অ্যানোড আছে, সেই ক্যাথোড অ্যানোড যখন তড়িৎ বিশ্লেষের ভিতরে রাসায়নিক বিক্রিয়া করছে, তার ফলে ক্যাথোড এবং অ্যানোডের ভিতরে উদ্বৃত্ত যে চার্জ, এই ব্যাটারি চার্জ এই পুরো সার্কিট বরাবর পাম্প আউট করে। পাম্প আউট করে কেন, কথাটা কেন বললাম, মনে রাখবে ব্যাটারি কিন্তু নিজে কোনো আধান সৃষ্টি করে না। অর্থাৎ করেটা কি, আধানকে এক স্থান থেকে অন্যদিকে শুধু প্রবাহিত করে। তাহলে আধান সৃষ্টি করার ক্ষমতা কিন্তু ব্যাটারির নেই। যেমন একটা পাম্প মাটির তলা থেকে জল তুলে ট্যাঙ্কিতে বা পাইপ লাইনে সরবরাহ করার ক্ষমতা রাখে, পাম্প কি নিজে কি জল সৃষ্টি করে? করে না। ঠিক এখানেও তাই। তাহলে পাম্পের কাজ করছে কে এখানে? ব্যাটারি। তো এটা গেল ছোটখাটো কিছু বিষয়। আর কি, এখানে মূলত রাসায়নিক বিক্রিয়া মাধ্যমে শক্তি উৎপন্ন হয়ে থাকে। আর পাম্পের মতো কাজ করে, যেটা একটু আগে বললাম, বিভব বজায় রাখা। বিভব বজায় রাখার অর্থ কি, এখানে একটা ইলেকট্রন এই তারের ভিতর দিয়ে এখানে যে ফ্লো যে করবে, এখন কথা হচ্ছে করবে কেন। যেমন একটা পাথর যদি থাকে, সে কি নিজে গতিশীল হওয়ার চেষ্টা করবে? করবে না। কিন্তু ভাবো এই পাথরটা যদি 4তলা 3তলা বাড়ির মাথার ছাদে থাকে এবং সেখান থেকে যদি তুমি শুধুমাত্র ধাক্কা দাও, তাহলে কিন্তু গ্র্যাভিটি ওকে নিজেই গতিশীল করে দেবে। তাহলে এখানে বলতে পারি যে 4তলা বা 5তলার ছাদের মধ্যে থাকা যে পাথরটা, সেই পাথরের মধ্যে একটা এক্সট্রা এনার্জি আছে, আছে কি না? একটা পোটেনশিয়াল এনার্জি আছে। সেই পোটেনশিয়াল এনার্জি কিন্তু ওকে গতিশীল করছে। ঠিক সেই রকম ইলেকট্রনকে এখানে এক্সট্রা এনার্জিতে নিয়ে যাওয়ার জন্য ওরা গতিশীল হতে বাধ্য। ক্লিয়ার? ওকে। তড়িৎদ্বার আমি আগেই বলেছি, একটা ব্যাটারির ভিতরে অ্যানোড আর ক্যাথোড থাকে। তড়িৎ বিশ্লেষ্য একটি নির্দিষ্ট ক্যাথোড অ্যানোডের রেসপেক্টে একটা নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, তার ভিতরে থাকে হচ্ছে আয়ন। এক্সটার্নাল সার্কিটে যেমন তার তড়িৎ পরিবহন করে বা আধান, যেটা ইলেকট্রন আধান হিসাবে কাজ করে, ব্যাটারির ভিতরে কিন্তু ইলেকট্রন আধান হিসাবে কাজ করে না। ব্যাটারির ভিতরে কি আধান হিসাবে কাজ করছে?
তড়িৎ বিশ্লেষের যে আয়ন, সেই আয়নগুলো ব্যাটারির ভিতরে কিন্তু আধান হিসাবে কাজ করে। তাহলে মোটামুটির উপরে একটা আন্দাজ আমরা পাচ্ছি যে কি, যে অ্যানোড এবং ক্যাথোডে যে চার্জ যে সৃষ্টি হলো তড়িৎ বিশ্লেষের মধ্যে, সেই আধানের সংখ্যা যত বৃদ্ধি পাবে সে তত বেশি ভালো সুপরিবাহী হবে, অর্থাৎ সে তত বেশি ভালো কারেন্ট তৈরি করতে পারবে। আর একটা কি দেখবে, যখন কোনো মোবাইলে আমরা গেম খেলছি বা কোনো মোবাইলকে চার্জ করা হচ্ছে, দেখে ব্যাটারি গরম হয়। কেন হয়? কারণ রাসায়নিক বিক্রিয়া যেটা ঘটে সেটা হচ্ছে একটা তাপবর্জী বিক্রিয়া। এই কথাগুলো বলছি কেন? অনেক সময় দেখা যায় যে এই সহজ সহজ জিনিসগুলো দিয়েই 4টে করে অপশন বানিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন চলে আসে। তাহলে একটা ব্যাটারিতে যখন আমরা ল্যাপটপ চালাচ্ছি বা মোবাইল চালাচ্ছি, তখন ব্যাটারি পুরো সিস্টেমটা দেখতে পাই গরম হয়। ভিডিও দেখি বা গেম খেলো তোমরা সব, তো তখন দেখা যায় পুরো জিনিসটা যে গরম হয়। কেন গরম হয়? কারণ রাসায়নিক বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এক্সোথার্মাল রিয়াকশন হয়, তার ফলে যে তাপ হয় পুরো ব্যবস্থাটাকে গরম করে দেয়। আর এর ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে, সেই শক্তি যা নির্গত হয়, যেটা ইলেকট্রনকে কি করে চলাচলে সাহায্য করে। ওকে, এবার অ্যানোডে কি হয়? অ্যানোডে হয় জারণ। অ্যানোডে কি হয়? জারণ বিক্রিয়া। অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে। ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ার জন্য ইলেকট্রন সে গ্রহণ করছে। তাহলে অ্যানোড থেকে ইলেকট্রন যাচ্ছে ক্যাথোডে, আর ক্যাথোড ইলেকট্রনটাকে নিচ্ছে, নিয়ে আবার তার দিয়ে সাপ্লাই পাঠাচ্ছে, আবার পৌঁছালো অ্যানোডে, অ্যানোড আবার ইলেকট্রন দিল, ক্যাথোডে পৌঁছালো, ক্যাথোড আবার তার দিয়ে পুরোটাকে, তাহলে কি ইলেকট্রন বা আধানগুলো পুরো তার বরাবর যে পাম্প খাচ্ছে, সেই মানে ঘুরপাক যে খাচ্ছে, এই পাম্প করা বা গতিশীল রাখাটার কাজই হচ্ছে গিয়ে ব্যাটারি। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে যত পরিমাণ শক্তি তৈরি হলো, যে শক্তির জন্য কিনা ইলেকট্রনগুলো গতিশীল হলো, সেটাই হচ্ছে ওই ব্যাটারির ইএমএফ। বোঝা গেল? বা তড়িৎচালক বল। তাহলে কোনো একটা ব্যাটারির যে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পরিমাণ শক্তির সৃষ্টি হলো, যার জন্য তড়িৎ প্রবাহ চলছে বা আধানগুলো গতিশীল আছে, তাকেই বলা হচ্ছে ব্যাটারির ইএমএফ। একে ই দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করি আমরা? ইএমএফ কে ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করি। হলো। এবার যে অভ্যন্তরীণ যে রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্সের ব্যাপারে দু চারটে কথা বলি। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি? দেখো, এখানে ক্যাথোড অ্যানোড আছে, এখানে দেখা গেল হয়তো তার গিয়ে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, যেটা এখানে টাচ করেছে, আর এটা একটা বিকারের মধ্যে ডোবানো আছে, বিকারের মধ্যে সলিউশন আছে, এরকম সিস্টেমটা পুরোটা। এখন প্রশ্ন হচ্ছে যে ক্যাথোড বলো আর চাই অ্যানোড বলো, ক্যাথোড বলো আর চাই অ্যানোডই বলো, তারা তো একটা মেটেরিয়ালস। এখানে যে লিকুইডটা যে পূর্ণ আছে, এই লিকুইডটাও তো একটা উপাদান। তাহলে উপাদান মাত্রই তার একটা রোধ আছে, আর সেই রোধটাই হচ্ছে এই ইন্টারনাল সার্কিটের রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। এই অভ্যন্তরীণ রোধ থাকার জন্য তড়িৎ যখন ব্যাটারির একটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, তখন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, তখন তড়িৎ পরিবহন হয় ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এক্সটার্নাল সার্কিটে দেখো, ওই সার্কিটটাকে দেখায়। এক্সটার্নাল সার্কিটে সাপোজ ধরো এটা হচ্ছে এক্সটার্নাল সার্কিট, আর এটা একটু বড় করে আঁকছি যাতে ভালো করে বুঝতে পারো। এটা হচ্ছে ইন্টারনাল সার্কিট। তাহলে এই পার্টটা হচ্ছে ইন্টারনাল সার্কিট, রাইট? আর এই বাকি যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সটার্নাল সার্কিট। বোঝাতে পেরেছি? ওকে। তড়িৎ পরিবহন যেমন এখানে করছে না, এদিক থেকে এই যে যাচ্ছে জানবে, তেমনি কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন ঘটছে, এবং বাইরে যদি আই কারেন্ট গিয়ে থাকে, ভিতরেও কিন্তু আই কারেন্টই যাচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? অর্থাৎ
পুরো সার্কিটের এক্সটার্নাল সার্কিটে যতটা তড়িৎ প্রবাহ হচ্ছে, ইন্টারনাল সার্কিটেও কিন্তু সম পরিমাণ তড়িৎ পরিবহনই হচ্ছে, প্রবাহ মাত্রা কিন্তু সেম। এক্সটার্নাল সার্কিটে যদি রেজিস্ট্যান্স আমি বলি ক্যাপিটাল আর, আর ইন্টারনাল এই যে ব্যবস্থাটা যেটা আছে এর যদি রেজিস্ট্যান্স বলি স্মল আর বা ইন্টারনাল রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রোধ, তাহলে দেখো পুরো সার্কিট ব্যবস্থাটার মধ্যে টোটাল রোধ কিন্তু শ্রেণী সমবায় একে অপরের সাথে যুক্ত। কারণ আমি শিখিয়েছি বিগত ভিডিওতে যে যতক্ষণ না ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন না হচ্ছে ততক্ষণ তারা সমান্তরাল সমবায় নয়। কি সমবায়? শ্রেণী সমবায়। তাহলে এখানে দেখো ব্রাঞ্চ কোনো ডিস্ট্রিবিউশন নেই, পুরো পাক খাচ্ছে, মানে শ্রেণী সমবায়। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর প্লাস স্মল আর। এই পুরো সার্কিটের মোট রোধ কত? ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এই পুরো সিস্টেমে যে কারেন্ট যে দৌড়াচ্ছে, সেই কারেন্টটাকে দৌড়ানোর জন্য যে শক্তি, সেটাকে আমরা ইএমএ বলেছি, যাকে আমরা বলছি ই দিয়ে প্রকাশ করব। তাহলে ই, যেটাকে আমরা ওহমের সূত্র অনুযায়ী লিখি ভি ইজ ইকুয়াল টু আই ইনটু আর, ঠিক একই রকম ভাবে ভি এর জায়গায় এখন দখল করছে কে? তড়িৎচালক বল ই। ই ইজ ইকুয়াল টু, দেখতেই পাচ্ছি পুরো সার্কিট জুড়ে কারেন্ট যাচ্ছে আই, আই ইনটু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। বোঝা গেল? একদম। তাহলে ই ইজ ইকুয়াল টু আই ইনটু ক্যাপিটাল আর প্লাস আই ইনটু স্মল আর। হলো? আশা করি বোঝাতে পেরেছি। ভালো করে তাকিয়ে দেখো তো, এটা ছিল হচ্ছে গিয়ে ব্যাটারির রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া মোট শক্তি। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া মোট শক্তি। এই মোট শক্তি দুটো অংশে ভাগ হচ্ছে। একটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্সে ফ্যান, কোনো মোটর, কোনো লাইট যে থাক, সেখানে একটা শক্তি খরচা হচ্ছে। আর একটা অংশ কিন্তু ভিতরে খরচা হচ্ছে, যেটা কিনা হিট এনার্জি প্রডিউস করছে, যেটা কিনা ব্যাটারি গরম হচ্ছে। চার্জ করো চাই ডিসচার্জ করো, যখনই করো তখন দেখবে হিট তৈরি হয়। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কোনো কাজ তো আমরা পাই না, ওটা পুরোপুরি ভাবে ভাইব্রেশন, স্ফুলিঙ্গ, হিট এনার্জিতে কিন্তু কনভার্ট হয়ে যায়। কি বললাম? বোঝা গেল? তাহলে ইন্টারনাল সার্কিটের ভিতরেও একটা পার্ট এনার্জি কিন্তু খরচা হচ্ছে। যেহেতু এই শক্তিটা আমরা ইউজ করতে পারছি না, সেই জন্য একে বলা হয় লস্ট ভোল্ট। এটাকে কি বলা হচ্ছে? লস্ট ভোল্ট। কেন নাম দিলাম লস্ট ভোল্ট? কারণ এটা আমাদের কোনো ইউজে আসছে না, তাই একে নাম দেওয়া হচ্ছে লস্ট ভোল্ট। আমরা কোনো ইউজ করতে পারছি না, তাই এর নাম দেওয়া হলো কি? লস্ট ভোল্ট। হারিয়ে গেল, যে ভোল্টেজটা আমি হারিয়ে ফেলেছি। আর এটা কি? এটা হচ্ছে এফেক্টিভ ভোল্ট, যেটা আমরা কাজে নিই, অর্থাৎ মোটরটা ঘোরাচ্ছে বা লাইটটা জ্বালাচ্ছে, সেই শক্তিটা, যাকে আমরা ব্যাটারি ভোল্ট বলে থাকি। আর এটা কি? এটা হচ্ছে মোট সেই শক্তি, যেই শক্তিটা পুরো ব্যবস্থাটাকে চালাচ্ছে, অর্থাৎ সেই রাসায়নিক বিক্রিয়া থেকে পাওয়া শক্তি। রাসায়নিক বিক্রিয়া থেকে পাওয়া শক্তি, যেটাকে আমরা বলছি ইএমএফ, এখন দুটো পার্টে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ভোল্ট আর একটা হচ্ছে লস্ট ভোল্ট। নষ্ট ভোল্ট, বিভব, আর ইএমএফ এর রিলেশন হচ্ছে এটাই। তাহলে কি লিখবো? ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই ইন্টু স্মল আর। এটা হচ্ছে লস্ট ভোল্ট, এটা টার্মিনাল ভোল্ট, এটা হচ্ছে ইএমএফ। টার্মিনাল ভোল্ট কেন বলছি? টার্মিনাল ভোল্ট বলছি এই কারণে, এই যে তড়িৎ দাঁত দুটো আছে বা ব্যাটারির যে দুই মাথা আছে, এই মাথার বাইরের অংশটাতে আমাকে এই ভোল্টটা শো। ভালো করে বোঝা গেল না গেল না? গোটা যে ব্যাটারিটা আছে তার ইন্টারনালে কিছুটা শক্তি ক্ষয় হয়ে গেছে, বাকি দুই প্রান্তের বাইরে যে এক্সটার্নাল সার্কিট যেটা আছে, সেই সার্কিটের ভিতরে যতটা আমি এনার্জি পাচ্ছি, সেটাই হচ্ছে কি আমার এফেক্টিভ ভোল্ট বা ভোল্ট, যেটা ব্যাটারি গায়ে লেখা থাকে। তাহলে লস্ট ভোল্ট আমার কোনো কাজের নয়, হিট এনার্জিতে চলে গেল। এবার আমি যেটা বলবো, যে বেশি না করে এখান থেকে একটু তোমরা নানা রকম সমীকরণ বানিয়ে নাও। কেন নানা রকম সমীকরণ বানিয়ে নাও? কারণ সমীকরণ যদি তোমার হাতে না থাকে, তাহলে এক একটা কোশ্চেন এক এক রকম ভাবে দেয়, সেগুলোকে সলভ করতে পারবে না। যেমন ধরো, আমি দু চারটে সমীকরণ এখান থেকে ড্র করে দিচ্ছি।
দেখো ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই আর। কোনো প্রশ্নে তোমাকে বললো যে লস্ট ভোল্টের পরিমাণ কত, তাহলে এটা হচ্ছে লস্ট ভোল্ট, মাথায় রেখো এটা হচ্ছে লস্ট ভোল্ট, এটা হচ্ছে টার্মিনাল ভোল্ট, আর এটা হচ্ছে ইএমএফ। ওকে, তাহলে এটা হচ্ছে ইএমএফ, এটা হচ্ছে টার্মিনাল ভোল্ট বা প্রান্তীয় বিভব, আর এটা হচ্ছে নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। তাহলে আমি চাইছি লস্ট ভোল্ট, মানে চাইছি কাকে, আই স্মল আর কে চাইছি। আই স্মল আর মানে কি হলো, তাহলে ই মাইনাস ভি। একটা সমীকরণ পেলাম, ফার্স্টে তো একটা সমীকরণ তো পেয়েছি, মূল সমীকরণ। তাহলে আমাকে বললো যে আমার চাই হচ্ছে গিয়ে টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ কত, তাহলে টার্মিনাল ভোল্টেজ কি হবে, ভি, এটা এদিকে চলে আসবে, তাহলে ই মাইনাস আই আর। ধর আরো বলো যে আমাকে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বলো কত, তাহলে কি করবো, ভিটাকে এদিকে আনবো, মাইনাস করবো, আই দিয়ে ভাগ দেবো। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর যেগুলো, মানে যেগুলো যেগুলো পরীক্ষায় মোটামুটি আসে সেইগুলোকে আমি দেখিয়ে রাখছি, ডিভাইডেড বাই আর। ক্লিয়ার? এর বাইরে সেরকম কিছু আর ইকুয়েশন না মনে রাখলেও চলবে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে ইকুয়েশন আমি সব দেখিয়ে দিয়েছি মোটামুটির উপরে। হ্যাঁ, এখানে আর একটা জিনিস যেটা আমার বলা হলো না, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। এক, ইলেকট্রোড অর্থাৎ ক্যাথোড আর অ্যানোড দুটির মধ্যবর্তী দূরত্ব। 100 বার দূরত্বের উপরে তো ডিপেন্ড করা অবশ্যই উচিত। কেন? কারণ একটাই, ডিস্টেন্স যত বাড়বে ক্যাথোড অ্যানোডের মধ্যে, ততই তো মিডিয়াম বেড়ে যাচ্ছে না, তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা আছে সেটা তো পরিমাণটা বাড়ছে। যেমন ধরো কোনো একটা তার আছে, তার যত লম্বায় বেশি লম্বা হবে তার রেজিস্ট্যান্স তত বাড়ে। তাহলে মধ্যেখানে মিডিয়ামটাকে ধরে নাও এরকম কোনো একটা তার কিছু, তাহলে ওটা যতটা দূরত্বে থাকবে তত মধ্যেখানে মিডিয়াম বেশি, তত বেশি রেজিস্ট্যান্সের সৃষ্টি করবে। ইলেকট্রোড দুটির ক্ষেত্রফল যেটা কিনা তরলের মধ্যে ডুবে আছে, সেটা যত বাড়বে রোধ তত কমবে। একদম ভাবতে পারো রেজিস্ট্যান্সের সেই কথাটা, যে তারের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে পরে রোধ ডাউনে যায়। মনে পড়ে যে তার বেশি ক্ষেত্রফল বড়, তার রেজিস্ট্যান্স তত কম। খেয়াল আছে কি বললাম, বোঝা গেল? তেমনি এখানেও যে পাতটা যতটুকু অংশ দেখা গেল, এটা হচ্ছে ধরো পাত, এই যে পাত, ক্যাথোড হোক বা অ্যানোড হোক যেটাই হোক, এতটা অংশ ধরো জলের ভিতরে ডুবে আছে, মানে জল তো নয়, তড়িৎ বিশ্লেষের ভিতরে ডুবে আছে। এই যে যতটা অংশ ডুবে আছে, এই অংশটার ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমবে। তাহলে ঘনত্বের উপরেও নির্ভর করে। ঠিক আছে, ডেনসিটি যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেড়ে যাবে, কারণ যত ডেন্স মিডিয়াম হবে তত আয়নের সংখ্যা কম হবে, আয়নের সংখ্যা যত কম হবে পরিবাহীর পরিমাণ তত কমে যাবে। ওকে, চলো ইকুয়েশন তো একটু আগে বলে দিয়েছি, সিম্পলি ই ইজ ইকুয়াল টু আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর, বাস এটা হচ্ছে ইএমএফ, এটা হচ্ছে টার্মিনাল ভোল্ট, আর এটা হচ্ছে লস্ট ভোল্ট। এতটুকু মনে রাখলেই যথেষ্ট। যথেষ্ট মানে সত্যি সত্যি যথেষ্ট। আচ্ছা, লস্ট ভোল্ট কাকে বলে? লস্ট ভোল্ট হচ্ছে গিয়ে, যদি সংজ্ঞা আকারে আসি তাহলে বলবো যে ইএমএফ থেকে যদি ভোল্টেজ বাদ দিই, ভালো করে দেখো, এটা হচ্ছে ইএমএফ, তাই না? আর এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, তাহলে এটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই, তাহলে ইএমএফ থেকে যদি আমি ভোল্টেজ বাদ দিই, তাহলে যেটুকু পড়ে থাকবে সেটাই লস্ট ভোল্ট, তাই নয় কি? তাহলে লস্ট ভোল্ট ইজ ইকুয়াল টু ইএমএফ মাইনাস টার্মিনাল ভোল্ট। বলতে পারো, এরকম ভাবে বলতে পারো, কোনো সমস্যা নেই। বা এরকম বলতে পারো যে যতটা তড়িৎ প্রবাহ হচ্ছে প্রবাহ মাত্রা ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্সের গুণফল। তো যাই হোক, এত কোশ্চেন তো তোমার ধরো নিউমেরিক্যাল প্রবলেম পাবে, ছোট ছোট প্রশ্ন যেগুলো, সেগুলোর জন্য আইডিয়া তো থাকা দরকার। আচ্ছা, ইকুয়েশন গুলো অলরেডি আমি সব আলোচনা করে দিয়েছি, তোমরা একবার নোট আকারে লিখে নিতে পারো পজ করে, কোনো ব্যাপার নেই। 1 2 3 4, চলো নেক্সট। এখানে পার্থক্য দেখিয়েছি যে ইএমএফ কাকে বলছে,
দেখো একটা খুব সুন্দর একটা কনসেপ্ট আছে এর উপরে, যে ইএমএফ ধরো বললাম ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই ইন্টু স্মল আর, রাইট, আই ইন্টু স্মল আর। তো এটাকে আরেক কদম আগেই নিয়ে লিখলাম যে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। ওকে, আরো সুন্দর করে লিখলাম যে আই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আচ্ছা বলো তো, ইফ আই ইকুয়ালস টু যদি জিরো হয়, ভালো করে বুঝো, আই যদি এক্ষেত্রে শূন্য হয় তাহলে পুরো পার্টটা জিরো না? বা এরকম ভাবে ভাবো যে আই ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে পুরো পার্টটা জিরো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে ই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? জিরো। আরেকটা কথা ভাবো, ইফ স্মল আর ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, অর্থাৎ যদি বলি যে সার্কিটের ভিতরে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এই ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি? ই ইজ ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর, বা ই ইজ ইকুয়াল টু ভি, ই ইজ ইকুয়াল টু ভি। এখান থেকে কি একটা ধারণা করা যেতে পারে? এখান থেকে আমরা কি ধারণা করতে পারছি? দেখো ভালো করে, ধারণা করতে পারছি না যে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে কোনো সার্কিটের মধ্যে, তাহলে ওই ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে যে ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে ইএমএফ, নয় কি? সার্কিট যদি পুরো ওপেন থাকে, এই কথাটার অর্থ কি? সার্কিট যদি পুরো ওপেন থাকে তখন যেটা পাবো সেটাই হচ্ছে ইএমএফ। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন যে শক্তি, সেই শক্তিটা তো আর কোথাও গিয়ে খরচা হলো না, কারেন্ট যেহেতু যাচ্ছে না, ইন্টারনাল রেজিস্ট্যান্সেও কোনো তাপ তৈরি হলো না, বাইরে যে ফ্যান বা লাইট ঘোরার কথা ছিল সেটাও হলো না। তাহলে গোটা যে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে শক্তিটা উৎপন্ন হলো সেটাই হচ্ছে ইএমএফ। কোন কন্ডিশনে আমরা পেতে পারি? আই ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তো। যখন সার্কিট ক্লোজ থাকে, যখন সার্কিট ক্লোজ থাকছে তখন কি পাবো? ভোল্টেজ পাবো, মান কোষের সর্বোচ্চ বিভব ক্ষমতা। আর ইএমএফ এর থেকে সকল সময় ভোল্টেজ কিছু পরিমাণ কম হবে, 100 বার হবে, কারণ ভোল্টেজ জন্ম হচ্ছে ইএমএফ থেকে লস্ট ভোল্ট বাদ দেওয়ার পর। ইএমএফ থেকে লস্ট ভোল্ট যদি বাদ দিই তারপর যেটুকু পড়ে থাকবে সেটাই হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, নোট করে নিতে পারো কিছু ইম্পর্টেন্ট। এখানে কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আমি তো বলবো যে বোর্ড এক্সামে যারা আছো বেশ কিছু এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেনগুলোকে ভিডিওটাকে পজ করে নাও এবং লিখে নেওয়ার পর একটু প্র্যাকটিস করে নাও, কনফিডেন্সটা একটু বেটার ফিল করবে, একটু বেটার তো হবে। চলো দু একটা কোয়েশ্চেন করি প্রতিবারের মতোই, নিউমেরিক্যাল প্রবলেম না করলে পরে তো বুঝতেই পারছো যে ফিজিক্সের কনসেপ্ট ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? একটি কোষের ইএমএফ হচ্ছে 2 ভোল্ট, তাহলে একটা কোষ আছে সার্কিট, এই আমার সার্কিট, এটা হচ্ছে এক্সটার্নাল সার্কিট, এখানে একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে গিয়ে ই হচ্ছে গিয়ে এখানে কত ভোল্ট দিয়েছে? 2 ভোল্ট। ওকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা স্মল আর আছে, কারেন্ট এখানে দৌড়াচ্ছে পুরো সার্কিট জুড়ে যেটা, সেটাকে বললাম আই। আয়ের ভ্যালু কিছু দিয়েছে নাকি? না। অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধের মান বলছে এখানে 0.5 ওহম। আর কি বলেছে? কোষ্টিকে 4.5 মানে ক্যাপিটাল আর সমান হচ্ছে 4.5 ওহম একটা রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করা আছে। সার্কিটে কারেন্ট কত? আই কত? তাহলে মূল সমীকরণ আমরা যেটা জানি সেটাকেই তুলবো, ই ইজ ইকুয়াল টু আই ব্র্যাকেটের ভিতরে ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। তাহলে আই ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো ই এর ভ্যালু কত? 2 ভোল্ট, আর ক্যাপিটাল আর স্মল আর এর ভ্যালু কত? 4.5, আর 0.5 মিলালে হচ্ছে 5, 2/5, 2/5 অ্যাম্পিয়ার। ওকে, একদম খুব সহজ। অবশ্যই তোমরা যত যত জটিল সার্কিট করেছো সে তুলনায় দেখতে গেলে কিছুই না, কিন্তু পুরো একটা চ্যাপ্টারকে পুরোপুরি হাতের মুঠোয় নিতে গেলে তো বুঝতেই পারছো নিউমেরিক্যাল প্রবলেম ছাড়া কিন্তু সম্ভব নয়।
2/5 অ্যাম্পিয়ার। ওকে, চলো নেক্সট যাই। বলেছে একটি ব্যাটারি প্রান্তীয় ভোল্ট হচ্ছে গিয়ে প্রান্তীয় বিভব হচ্ছে 10 ভোল্ট। আচ্ছা, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম। সার্কিটে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে ব্যাটারি ইএমএফ কত? তাহলে সার্কিট একটা ছোট্ট করে এঁকে নিই। এটা হচ্ছে আমার সার্কিট, এখানে দেখো ব্যাটারি যুক্ত আছে, আমাকে ইটা জিজ্ঞেস করেছে কত। ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর বলেছে এখানে 1 ওহম। এক্সটার্নাল রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্সের কথা কিছু বলা নেই, কিন্তু ভোল্ট বলা আছে। অর্থাৎ এই মাথা থেকে শুরু করে এই অংশটা আছে, এর ভোল্ট V ইজ ইকুয়াল টু I ইন্টু ক্যাপিটাল R, এরই ভ্যালু বলে দেওয়া হয়েছে 10 ভোল্ট। হলো? আর কি বলা হয়েছে, সার্কিটে কারেন্ট যদি যায় 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে I, তাহলে আমাকে বলেছে যে ব্যাটারি ইএমএফ কত। তাহলে আমরা কি নেব, E ইজ ইকুয়াল টু V প্লাস I ইন্টু স্মল আর। কেন ভি নিলাম এক্ষেত্রে, কারণ ভি এর ভ্যালু ডাইরেক্ট দিয়ে দিয়েছে, ই এর মান চাওয়া হয়েছে, থাকতে দাও। ভি এর ভ্যালু হচ্ছে 10, আর কারেন্ট হচ্ছে কি এটা যোগ চিহ্ন 2 ইন্টু স্মল আর হচ্ছে কি 1, মানে দেখতে পাচ্ছি 10 প্লাস 2 মানে হচ্ছে 12 ভোল্ট। 12 ভোল্ট। দেখো এখানেও কিন্তু একটা জিনিস দেখতে পেলাম যে 12 ভোল্ট কিন্তু গ্রেটার দেন 10 ভোল্ট। অর্থাৎ বলতে এটাই চাইছি যে টার্মিনাল ভোল্টেজের থেকে কিন্তু এক্ষেত্রে অঙ্কতেও দেখতে পাচ্ছি যে তড়িৎচালক বল কিন্তু 2 ভোল্ট বেশি। যেটা আমি আগে বলেছিলাম যে তড়িৎচালক বলের থেকে ভোল্টেজ সকল সময় কিন্তু কম হবে। কেন? তড়িৎচালক বল থেকে লস্ট ভোল্ট বাদ যাওয়ার পরেই কিন্তু আমরা ভোল্টেজ পাই, অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ পাই। একটা আদর্শ কোষের আভ্যন্তরীণ রোধ কত হওয়া উচিত যাতে কোনো ভোল্ট নষ্ট না হয়? এটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, সেটা বলেই দিচ্ছি। চলো, একটা আদর্শ কোষ, আইডিয়াল কোষ, কথাতে বলাই আছে আদর্শ, আদর্শ বলে কিছু তো হয় না। তো যাই হোক, আমাদের ফিজিক্সে অনেক সময় তোমরা পাবে আদর্শ কনসেপ্ট ধরে চলতে হয়। গ্যাসের আদর্শ সমীকরণ, বাস্তবে নেই, কোনো গ্যাস এমন নেই যে সেই সমীকরণ মানে। তো যাই হোক, আদর্শ যদি একটা সার্কিটের কথা যদি বলি, ব্যাটারির কথা যদি বলি, তাহলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হওয়া উচিত? আমি কি চাইবো, যে কোম্পানি কি চাইছে, যে ব্যাটারিটা তৈরি করছে তার লক্ষ্য একটাই থাকবে যে আমি যে ব্যাটারি তৈরি করছি তার কার্যক্ষমতা যেন সর্বোচ্চ হয়। তাই চাইবো কি চাইবো না? অবশ্যই চাইবো যে আমি যে ব্যাটারিটা তৈরি করছি তার কার্যক্ষমতা যেন সর্বোচ্চ হয়। তাহলে সর্বোচ্চ কার্যক্ষমতা বিশিষ্ট যদি কোনো ব্যাটারি আমি পেতেই চাই, তাহলে আমি তো চাইবই না যে লস্ট ভোল্ট জন্ম হোক। লস্ট ভোল্ট জন্মানোর জন্য দায়ী কে? ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে যদি আমি 0 করি, তাহলে কিন্তু বিভবটাই হয়ে যাবে তড়িৎচালক বল। অর্থাৎ মোট যে রাসায়নিক শক্তি থেকে যে শক্তি তৈরি হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু আমরা ব্যাটারিতে কাজে নিতে পারবো এক্সটার্নাল সার্কিটে। তো এটার উত্তর কি হবে, যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু হতে হবে 0। যাই হোক, এই পর্যন্ত ছিল আমাদের একটা ছোট্ট ভিডিও। বোর্ড এক্সামে প্রায়ই আসছে, তার জন্য দেওয়া। তো ভালো করে পড়ো, বেশ কিছু কোয়েশ্চেনকে প্র্যাকটিস করো। টাটা, বাবাই।